নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করায় বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে। দলের তরফে শোকজ করা হয়েছিল আগেই, নিরাপত্তাতেও হয়েছে কাটছাট। এবার বিধানসভায় দলের বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে। দৃশ্যত বিরক্তি প্রকাশ করে কবিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, এত কথা কেন বলো, বেশি বলো না। পরে মুখ্যমন্ত্রীর ঘরেও যান হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী তাকে দেখা মাত্রই বলেন, আগে শোকজের উত্তর দাও। প্রসঙ্গত বৃহস্পতিবার অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করার নির্দেশ দেন। সব বিধায়করাই তার সঙ্গে দেখা করতে যান। এলাকা ভিত্তিক কাজকর্ম নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তখনই তার সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর তাকে দেখা মাত্রই মুখ্যমন্ত্রীর করা মন্তব্য, আগে শোকজের জবাব দাও। উল্লেখ্য, গত সপ্তাহেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন তিনি। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর মুখ খুলতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। হুমায়ুনকে কটাক্ষ করে ফিরহাদ বলেছিলেন, ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতে দেখাক হুমায়ুন। সোমবার কালীঘাটের বৈঠকের পর আরও বিস্ফোরক কথা বলেন হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণ ঠাসা করে রাখার চেষ্টা চলছে, আর সেটা কেউ করলে মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে দলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। এ ধরনের মন্তব্যের পরই দেখা যায় দলের তরফ থেকে হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। শোকজের পর হুমায়ুনের নিরাপত্তাতেও পড়ল কোপ। হাই নিউজ নেটওয়ার্ক। সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা প্রিয়াঙ্কা গান্ধীর। লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করলেন তিনি। प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूं। পরনে সাদা সোনালী রঙের কেরালা কটনের শাড়ি, চোখে চশমা। সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা প্রিয়াঙ্কা গান্ধীর। সঙ্গী দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। সকাল 11টা নাগাদ ওয়েনার কেন্দ্রে নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা গান্ধী। ডান হাতে লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করেন তিনি। मैं प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूं, सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूं उसके कर्तव्यों का श्रद्धा पूर्वक निर्वहन करूंगी। जय हिंद। তারপর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সাংসদদের বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লোকসভায় আসছেন এই খবর পেয়ে সাংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদেরাও। ওঠে প্রিয়াঙ্কা স্বাগতম স্লোগান। সংসদে ঢোকার মুখে ভাই বোনের মিষ্টি সম্পর্কের আঁচল লক্ষ্য করা গেল। নিজের ফোনেই ছবি তুলে নিলেন বোনের। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা গান্ধী জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই দাদা রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন। শপথ গ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসি মুখে প্রতি নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। 5 মাস আগে লাল কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল গান্ধী। 2004 সালে লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা গান্ধী আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন 2019 সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়েনার 2 আসন থেকেই জয়ী হওয়ার দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল গান্ধী। আর দাদার ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। ভোটের ফল বলছে 4,10,000-এরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। হাই নিউজ নেটওয়ার্ক। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার জাল নোট। লেনদেনের মাধ্যমে জাল নোট মিশিয়ে পাচার করার পরিকল্পনা। জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ।
বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে খাস কলকাতায় জাল নোট সহ ধৃত ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কয়েক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতকে বাসস্ট্যান্ডে বসিয়েই করা হয় জেরা, আর তাতেই রীতিমতো বিস্ফোরক কিছু তথ্য হাতে আসে গোয়েন্দাদের। জানা গিয়েছে ধৃতের নাম মানোয়ার শেখ, বয়স ৬৮ বছর। আদতে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা হলেও মানোয়ারের মাছের ব্যবসা রয়েছে নাসিকে। সে নিজে একটি জাল নোট চক্র চালায় বলে জানতে পেরেছে পুলিশ। অর্থাৎ এসটিএফ এর জালে বা জাল নোট পাচার চক্রের মাস্টার মাইন্ড। জেরায় মিলেছে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য। উত্তরবঙ্গ হয়ে কলকাতায় জাল নোট ঢুকছে, গোপন সূত্রে এই খবর ছিল এসটিএফ এর কাছে। সেই মতো পরিকল্পনা করে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এসটিএফ এর একটি দল ধর্মতলায় পৌঁছয়। উত্তরবঙ্গ থেকে আসা একটি বাসে তল্লাশি চালাতে গিয়ে এক যাত্রীর ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। অবিকল আসলের মতো দেখতে হলেও এগুলি সবই জাল নোট। এরপরই তাকে আটক করে জেরা শুরু করেন তদন্তকারীরা। তাতে জানা যায় বৈষ্ণবনগরের বাসিন্দা হলেও মানোয়ার শেখ কালিয়াচক থেকে কলকাতার বাসে উঠেছিলেন। উদ্দেশ্য ছিল এখান থেকে নাসিক চলে যাবেন, তারপর মাছের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লেনদেনের মাঝে জাল নোট মিশিয়ে পাচার করে দেবেন। এভাবেই জাল নোটের কারবার ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। মানোয়ার নিজেই একটি পাচার চক্র চালান, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। তাদের ধারণা অবিকল আসলের মতো দেখতে জাল নোটগুলি তৈরি হয় বাংলাদেশে, আর এসবের নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইএসআই এর হাত। আসলে বাংলাদেশের অরাজক পরিস্থিতির সুযোগে ভারত বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে। জাল নোটের কারবার ফের রমরমিয়ে শুরু হওয়া তারই অংশ। হাই নিউজ নেটওয়ার্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। বিরোধীদেরকে কোণঠাসা করার জন্য সিআইডি পুলিশ দিয়ে চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। মন্তব্য অর্জুন সিং এর। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। প্রথমবার আমাকে ডাকা হয়েছিল, সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো। আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চায়। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বুধবার দেশের হাইকোর্টে মামলা করেছিল ইউনূসের সরকার, কিন্তু চাপের মুখে পড়ে ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হলো বাংলাদেশের সরকারকে। ক্রমাগত চাপ এবং ক্ষোভের মুখে পড়ে ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল গোটা দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। তারই মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বুধবার দেশের হাইকোর্টে মামলা দায়ের করে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর বাংলাদেশে ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। চিন্ময়ের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকোর্টে আবেদন জানানো হয়েছে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। ইসকনের বর্তমান কার্যকলাপ নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার, সেই বিষয়েও আদালতকে জানাতে বলা হয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি ফারহা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে। আদালতের কাছে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানায় অ্যাটর্নি জেনারেলের দফতর। তখনই আদালত জানায় স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনো নির্দেশ দেবে না। হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র নির্বাচিত হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তারই ডাকে বাংলাদেশের শহীদ মিনার, চট্টগ্রাম ইত্যাদি নানা এলাকায় সমাবেশে যোগ দেন হাজার হাজার সংখ্যালঘু। চট্টগ্রামের সমাবেশের পর তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাকে গ্রেফতার করা হয়।
চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর বাংলাদেশে ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়, যার নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। তার মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকোর্টে আবেদন জানানো হয় ইসকনকে নিষিদ্ধ করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। কিন্তু চাপে পড়ে ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। তদন্তে গিয়ে ফের আক্রান্ত ইডি। বৃহস্পতিবার দিল্লিতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযান চালানোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা করা হয়। দিল্লির বিচ বাসান এলাকায় সাইবার প্রতারণা মামলা তদন্তে অভিযান চালিয়েছিল ইডি। অশোক শর্মা নামক এক ব্যক্তির বাড়িতে হানা দিতে অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যরা ইডির আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাতেই গুরুতরভাবে আহত হয়েছেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা এবং পার্ট টাইম চাকরির টোপ দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারিত করা হচ্ছিল। কয়েক কোটি টাকার সাইবার প্রতারণার খোঁজ পেয়ে অভিযান চালানো হয়েছিল ইডির তরফে। প্রাকৃতিক দুর্যোগের জেরে বাঁধ ভেঙেছে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিতে। ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, আর এই বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকেই। অভিযোগ, প্রত্যেক দিন পেলোডার দিয়ে বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কাটা চলছে। পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভরে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই কাজ বেআইনি বলে দাবি করেছে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত প্রধান থেকে সাধারণ বাসিন্দারাও। আইএসএল এ আবারও হার মহামেডান স্পোর্টিং এর। ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও আইএসএল এ দ্বিতীয় জয় পেল না মহামেডান স্পোর্টিং। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েও সাদা কালো শিবির সুবিধে করতে পারল না। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান ১-২ গোলে পরাজিত হল বেঙ্গালুরু এফসির কাছে। মহামেডান গোলরক্ষক ভাস্কর রায় অবশ্য একাধিকবার দলের পতন রোধ করেছেন, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায় সাদা কালো ব্রিগেড। জোড়া গোলে নজির গড়ল সুনীল ছেত্রী। এই ম্যাচে জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। ম্যাচ হেরে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২ নম্বর অবস্থান করছে মহামেডান এসসি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।